অবশেষে সেই দিন, সেই ক্ষণ, সেই মুহূর্তটা এলো যখন ঝাপসা চোখ, আবেগঘন মন আর শিহরিত শরীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,073 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের সব থেকে উঁচু শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হলো, হ্যাঁ, আমরা পেরেছি প্রায় অসাধ্য, প্রায় অসম্ভব এক সফরকে সম্ভব করতে পেরেছি। এই যে আমরা, এই কলকাতার দুটি ছাপোষা ভেতো মানুষ, যাদের নিত্যকার হাঁটার দৌড় বাড়ির চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকে, তারাই কিনা তুঙ্গনাথ ট্রেক করে ফেলেছি, তাও আবার সঙ্গে আর এক খুদে মানুষকে নিয়ে। নমস্কার, আমি সুমনা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বহুগার। এর আগের পর্বে আমি বলেছিলাম ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ ধারী দেবীর মন্দির আর রুদ্রপ্রয়াগ হয়ে চোপতা যাওয়ার গল্প। আজ বলবো আমাদের এবারের উত্তরাখণ্ড ভ্রমণের সব থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প, তুঙ্গনাথ ট্রেকের গল্প। এক মিনিট, তাহলে বরং গল্পটা শুরু থেকে শুরু করা যাক। সত্যি বলতে কি, আমাদের এই স্বল্প ট্রেক জীবনে এখনো অবধি যতগুলো পাহাড়ি রাস্তায় হাঁটার সুযোগ হয়েছে, তাদের মধ্যে দীর্ঘতম, সুন্দরতম আর কঠিনতম ট্রেক হলো তুঙ্গনাথ ট্রেক। তাই বোধহয় ট্রেক করার আগের রাত পর্যন্ত মনে হাজার খানেক দ্বিধা, কোটি খানেক দ্বন্দ্ব এসে ভিড় করেছে। কিন্তু 8ই এপ্রিল 2025 ভোরবেলা দূর থেকে ভেসে আসা মিষ্টি এক পাখির ডাকে ঘুমটা যখন ভাঙল, তখন অনুভব করলাম সমস্ত পারা না পারা, যাওয়া না যাওয়ার দ্বন্দ্ব কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। গুটি গুটি পায়ে টেন্টের পর্দা সরিয়ে বাইরে বেরোনো মাত্র এক রাশ মুগ্ধতা এসে ভিজিয়ে দিয়ে গেল চোখ। টেন্টের চারপাশটা তখন অসম্ভব রকমের স্নিগ্ধ। সামনের সবুজ গালিচার মতো ঘাসগুলো নরম জলের ফোঁটায় ভিজে আরো একটু বেশি সবুজ হয়ে গিয়েছে। চারপাশের গাছগাছালি থেকে ভেসে আসা হরেক রকম পাখির ডাক যেন এই সব কিছু সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। রেডি ট্রেকের জন্য? কি মনে হচ্ছে? চলো রওনা দিই। আমরা ঠিক করেছিলাম যতটা পারবো সকাল সকাল রওনা দেব ট্রেকের জন্য। কেমন লাগছে দেখা যাক। আমাদের আজকে যেতে হবে ওখানে, ওই টপে। চলো। তবু নিজেরা তৈরি হয়ে আর কৃষুকে তৈরি করিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে বেরোতে প্রায় সকাল 7টা বেজে গেল। মূল রাস্তার উপর অপেক্ষা করছিল আমাদের গাড়ি, কিন্তু গাড়িতে উঠবো কি? আমি তো তখন চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। কোন জায়গা এতটা সুন্দর কি করে হতে পারে? এই যে পাইন, দেবদারু আর রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে কালো পিচের রাস্তা, আর এই রাস্তা, চারপাশের জঙ্গল, হনুমান মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই ধূসর নীল জগৎটা, উফ, কি অসম্ভব রকমের সুন্দর সবকিছু। লিখতে বসলে শব্দ কম পড়ে যায়, বলতে গেলে ভাষা হারিয়ে যায়।
যাই হোক, ট্রেক শুরু করার জায়গায় পৌঁছতে মিনিট 15 সময় লাগলো। গাড়ি থেকে নেমে দেখি সামনে উঠে গেছে কয়েক ধাপ সিঁড়ি, আর সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে মস্ত এক লাল রঙের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারের উপর থেকে ছোট বড় নানান রকমের ঘন্টা চলছে। দরজা পেরিয়ে শুরু হয়েছে খাড়া পাথরের রাস্তা। দুই পাশে তার রডোডেনড্রনের বন্যা, লাল, সাদা, গোলাপি, হালকা গোলাপি। একসাথে এত রডোডেনড্রন আমি আগে কখনো দেখিনি। পাথরের রাস্তার উপর পড়ে আছে অজস্র লাল গোলাপি রডোডেনড্রনের কুচি, যেন কেউ খুব যত্ন করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সমস্ত পথটা। হাঁটা শুরু করলাম যখন, সময় তখন প্রায় 7টা করে। একটু হাঁটতে না হাঁটতেই বুঝতে পারলাম যাত্রাপথ খুব একটা সহজ হবে না। আরে বাবা, গন্তব্য যখন তুঙ্গনাথ মন্দির, লক্ষ্য যখন মহাদেবের দর্শন পাওয়া, যাত্রাপথ কি তখন খুব সহজ হতে পারে? তবে হ্যাঁ, এটুকু জানি, আজকের এই যাত্রাপথ রোমাঞ্চকর হবে, মনোমুগ্ধকর হবে, অবর্ণনীয় হবে, অতুলনীয় হবে। এতটাই মনোমুগ্ধকর যে মাঝে মাঝে নিজের চোখকেও বিশ্বাস করতে ইচ্ছে করবে না। মনে হবে ঠিক দেখছি তো। আর হবে নাই বা কেন? পঞ্চ কেদারের মধ্যে তৃতীয় কেদার হলো এই তুঙ্গনাথ মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনীটিও কম রোমাঞ্চকর নাকি? কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর পাণ্ডবেরা ভাতৃহত্যা আর ব্রাহ্মণ্য হত্যার অনুশোচনায় জার বন্যায় অনুতপ্ত হন। এই অনুতাপের ভার কিছুটা লাঘব করার জন্য তারা প্রায়শ্চিত্ত করতে উদ্যত হলেন। সেই হেতু তারা মহাদেবের আরাধনায় মন দিলেন। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের মৃত্যু আর অসততা দেখে ব্যথিত মহাদেব পাণ্ডবদের এড়িয়ে যেতে লাগলেন। তিনি ষাঁড়ের রূপ ধারণ করে লুকিয়ে বেড়াতে লাগলেন। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে গাড়োয়াল হিমালয় অঞ্চলের গুপ্ত কাশিতে গিয়ে দ্বিতীয় পাণ্ডব ভীম ষাঁড়রূপী মহাদেবকে চিনতে পারলেন। কিন্তু যেই ভীম ষাঁড়কে ধরতে গেলেন, অমনি ষাঁড়রূপী মহাদেব অদৃশ্য হয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন অংশ 5টি ভিন্ন ভিন্ন জায়গায় পতিত হয়, যা পরবর্তীতে পঞ্চকেদার নামে পরিচিত হয়। আর এই তুঙ্গনাথে রয়েছে তার বাহু। যাই হোক, মূল প্রবেশদ্বার থেকে একটু এগোতেই রয়েছে একটা চেকপোস্ট। চেকপোস্টের নাম ঠিকানা এন্ট্রি করতে হলো। 400 টাকা এন্ট্রি ফি। তারপর শুধু সামনে এগোনো। এই পথের দূরত্ব নিয়েও বিস্তর মতভেদ রয়েছে। কেউ বলে 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, তো কেউ বলে 4 থেকে 5 কিলোমিটার পথ। তবে আমার মনে হয়েছে মূল প্রবেশদ্বার থেকে মন্দিরের দূরত্ব 3.5 কিলোমিটারের বেশি বই তো কম হবে না। ও মাই গড, অসাধারণ! কি দুর্ধর্ষ ভিউ সামনে। আমরা যখন যাত্রা শুরু করলাম তখনও খুব একটা ভিড় ছিল না, বলতে গেলে প্রায় নির্জন পথ। দূর দূর পর্যন্ত আর কোনো মানুষ চোখে পড়ে না।
এতটাই নির্জন যে ছোট্ট কোনো পাখির ডাক, পাতা ঝরার টুপটাপ শব্দ, গাছেদের গা ঘেঁষে বয়ে যাওয়া হাওয়ার শনশন শব্দ, এমনকি নিজের শ্বাস প্রশ্বাসের শব্দের প্রতিধ্বনিও পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। উফ, সে এক অনন্য অভিজ্ঞতা। প্রকৃতির এই অন্তহীন নির্জনতাকে সঙ্গে করে এমন নটরেন্দ্রন বিছানো পথ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অনবদ্য। মাঝে মাঝে সন্দেহ হয়, এটা পৃথিবী তো নাকি স্বর্গের রাস্তা। পথ খুব একটা মসৃণ নয়, এবড়ো খেবড়ো পাথুরে পথ। দেখতে বেশ সমতল রাস্তার মতো মনে হলেও বেশ চড়াই আছে। দেখে শুনে পা ফেলতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই, একটু বেখেয়াল হলেই হুমড়ি খেয়ে পড়তে হবে এবড়ো খেবড়ো পাথরের ওপর। তারপর আবার পিছু আছে সঙ্গে, তাই একটু হাঁটতে না হাঁটতেই দম ফুরিয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, 2 পা উঠছি তো 4 মিনিট বসছি। কখনো খাঁ খাঁ রোদ্দুর তো কখনো কনকনে ঠান্ডা হাওয়া এসে এলোমেলো করে দিয়ে যাচ্ছে সব কিছু। তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সবকিছু উপভোগ করতে করতে চলেছি আমরা। ক্লান্ত হয়ে গেলে পথের পাশে বসে দুরন্ত জিরিয়ে নিচ্ছি, তারপর আবার চলা শুরু করছি। ঘড়িতে এখন সময় 9টা। আমরা বলতে গেলে অর্ধেক রাস্তাও পৌঁছায়নি। কৃষু ফুল এনজয় করছে। এখানে বসে বসে স্যার প্রথমে ব্রেকফাস্ট করলেন, জল খেলেন, আর এখন তো দিব্য এনজয় করছেন। ও কৃষু, ও কৃষু, এইদিকে। হাই হাই। বেলা যত বাড়তে লাগলো ততই মানুষের আনাগোনাও বাড়তে থাকলো। পাল্লা দিয়ে বাড়তে লাগলো রোদ্দুরের তাপ, শরীরে ক্লান্তি। মাঝে মাঝে মনে হচ্ছে আর পারা যাচ্ছে না, আর পা উঠছে না। সে সঙ্গে কৃষুও একটু একটু বিরক্ত হতে শুরু করেছে। সব মিলিয়ে শরীর মন যখন প্রায় ছেড়ে দিতে বসেছে, তখনই পথ চলতি অন্যান্য যাত্রীদের বাহবা পেয়ে দ্বিগুণ উৎসাহে হাঁটতে শুরু করছি। মনে মনে বলছি, সেই এক ও অদ্বিতীয় দেবাদিদেব মহাদেবের দর্শন করতে চলেছি। অত সহজে কি তার দর্শন পাওয়া যায়? তার জন্য ধৈর্য ধরতে হয়। সমস্ত মানসিক শারীরিক জড়তা কাটিয়ে তার চরণে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করতে হয়। তারপর তিনি যখন চাইবেন, শুধুমাত্র তখনই তার দর্শন পাওয়া যায়। শুনেছিলাম তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার রাস্তা নাকি অসাধারণ সুন্দর। আজ তার চাক্ষুষ প্রমাণও পেলাম। এক একটা জায়গা এতই সুন্দর যে দেখতে দেখতে কেমন যেন নেশা ধরে যায়। সে অপার্থিব সৌন্দর্য থেকে চোখ সরানো যায় না। অপলক তাকিয়ে থেকেও মন কিছুতেই ভরতে চায় না। যেমন এই জায়গাটা, এখানে অনেকগুলো ন্যাড়া পাহাড় পর পর ধাপে ধাপে উঠে গেছে। নিচে তার গভীর খাদ। পাহাড়গুলো ভীষণ রুক্ষ। বুনো ঘাস আর 2-1টা রডোডেনড্রনের গাছ ছাড়া সবুজের লেশ মাত্র নেই। কিন্তু কি ভীষণ ভীষণ সুন্দর তার রূপ। দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আরো কিছুটা উপরে উঠতেই রাস্তার 2 ধারে বরফ চোখে পড়ল। তবে সূর্যের প্রখর তাপে তাও প্রায় গলতে বসেছে। শেষ ধাপে যখন মন্দির আর মাত্র 400-500 মিটার দূরে, তখন মনে হচ্ছে যেন আর উঠছে না। সিঁড়িতে উঠতে পা টন টন করছে। গলে যাওয়া বরফে নিজের ব্যালেন্স রাখাই যেখানে মুশকিল,
সেখানে আবার আমাদের সঙ্গে রয়েছে কিশোর। তবু কি জানি কি জাদুতে নাকি কোনো দৈবী মহিমায় পৌঁছে গেলাম মন্দিরে। ঘড়ি বলছে বেলা 11টা বাজে। উফ, সে যে কি অসাধারণ অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যাবে না। শরীরে তখন অদ্ভুত এক শিহরণ, দু চোখ উপচে পড়ছে জলে। চোখে দেখব, প্রণাম করব, না কৃষুকে নিয়ে প্রায় অসম্ভব এক জার্নিকে সম্ভব করে তোলার সেই অনির্বচনীয় অনুভূতিটা উপভোগ করব, নাকি সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দেব, তা বুঝতে পারছিলাম না। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, তবু অনেকক্ষণ বিহ্বল হয়ে বসে রইলাম মন্দিরের বন্ধ দরজার বাইরে। মনে হলো যেন স্বর্গের দুয়ারে বসে রয়েছি। ঈশ্বরের মূর্তি হয়তো নেই, তবু ভীষণ ভীষণ ভাবে অনুভব করতে পারছি ঈশ্বরের উপস্থিতি। Krishu. Oh, Krishu. Yeah, that trick. Yeah. আমরা এখন বসে আছি দর্শন করে, এবার চা খাবো, ম্যাগি খাবো, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু আলাদাই অনুভূতি। আমার তো চোখে জল চলে এসেছিল, লাস্টে আর মনে হচ্ছে পারছি না, আর সম্ভব নয়, মনে হচ্ছে ফেরত যাই, যেখানে অব্দি পৌঁছেছি ওখানেই বসে পড়ি। তারপরে কৃষু তো একটু বিরক্ত হচ্ছিল শেষের দিকে, এখন ঘুমিয়ে পড়েছে। দর্শন করে ঘুমিয়েছে? হ্যাঁ, দর্শন করে ঘুমিয়েছে। থ্যাঙ্কফুল আমরা ভগবানের কাছে, বাবা তুলনাথের কাছে অনেক অনেক ধন্যবাদ যে উনি চেয়েছিলেন বলে আর দর্শন হলো। খুব ভালো লাগছে। এইবার চা খাই। চিয়ার্স তুলনাথ ট্রিপ কমপ্লিট করার জন্য। চা জলখাবার খেয়ে আবার যখন নামতে শুরু করলাম, ঘড়িতে তখন সময় দুপুর 12টা। কিন্তু আমাদের মনে তখন অদ্ভুত এক প্রশান্তি, শরীরে অপার স্নিগ্ধতা। অবশ্যই নামাটা অনেক সহজ ছিল, তবু এবড়ো খেবড়ো পাথরের পথে একটু বেসামাল হলেই পা মচকানোর সম্ভাবনা থেকে যায়। তাই ধীরে সুস্থে নামতে লাগলাম। এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো। প্রথমেই বলি, অভিজ্ঞ ট্রেকার থেকে শুরু করে আমার মতো একেবারে আনাড়ি মানুষও এই ট্রেক করতে পারেন। প্রয়োজন শুধু একটু মনের জোর আর অদম্য ইচ্ছা। যতটা সম্ভব সকাল সকাল ট্রেক শুরু করলে ভালো হয়। হাতে বেশ কিছুটা সময় নিয়ে যাওয়াই ভালো। আর আমাদের মতো বাচ্চা নিয়ে গেলে অবশ্যই আরো 1 থেকে 2 ঘন্টা সময় বেশি ধরে চলতে হবে। মন্দির বন্ধ থাকলে কিন্তু রাস্তায় খাবারের দোকানপাট সবই প্রায় বন্ধ থাকে, তাই সঙ্গেই কিছু শুকনো খাবার আর পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। আর অবশ্যই গরম জামা তো মাস্ট। পাহাড়ে যখন তখন আবহাওয়া পাল্টে যেতে পারে, তাই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রেইনকোট সঙ্গে রাখতে পারে। চড়াই রাস্তা ওঠার সময় হাতে একটা লাঠি বা ওয়াকিং স্টিক থাকলে সুবিধা হয় বেশ। ট্রেক করুন, মহাদেবের দর্শন করুন, ছবি তুলুন, আনন্দ করুন, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু দয়া করে ওই জলের বোতল, খাবারের প্যাকেট কিংবা নিজেদের ব্যবহৃত জিনিস ফেলে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে নষ্ট করবেন না। সবশেষে বলি,
এই ভিডিওটিতে আমি শুধুমাত্র আমার নিজস্ব মতামত, আমার ভ্রমণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি, তাই ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা যখন আবার মূল প্রবেশদ্বারের কাছে পৌঁছালাম তখন সময় দুপুর 2টো। এতখানি ধকলে শরীর মন দুই অবসন্ন। রাস্তার ধারের একটা দোকানে লাঞ্চ সেরে আবার ফিরে এলাম যোগদায়। না, বলা ভুল হলো, আমার এই নশ্বর শরীর হয়তো ফিরে এসেছে, কিন্তু মন পড়ে রয়েছে সেই রডোডেনড্রন বিছানো পথে, নীল আকাশে, পাখির ডাকে, সবুজ ঘাসের গালিচায় আর মন্দিরের ঘন্টার ধ্বনিতে। খুব শিগগিরই ফিরে আসবো গল্পের পরবর্তী অংশ নিয়ে।